শ্বসনের এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে শ্বসনের প্রভাবক। সালোক সংশ্লেষণের প্রভাবকে যারা আমার ক্লাসটা করছিলা তারা অলরেডি শ্বসনের প্রভাবক অনেক কিছুই পারো। কিভাবে পারো একটু পরে বুঝতে পারবা। তোমরা এতটুকু সবাই জানো যে প্রভাবক সম্পর্কে আমি তোমাদেরকে বলছিলাম, একটু রিকল করাই দেই যে প্রভাবক হচ্ছে সে যে প্রভাবিত করে। তাহলে প্রভাবক হচ্ছে সে যে প্রভাবিত করে, আর প্রভাবিত করে সে আসলে বিক্রিয়ার যে গতি রয়েছে সেই বিক্রিয়ার গতিকে কিন্তু ত্বরান্বিত করে। তাহলে প্রভাবক প্রভাবিত করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। হ্যাঁ, বিক্রিয়ার গতিকে কি করে? ত্বরান্বিত করে। তোমরা কিন্তু সালোক সংশ্লেষণ থেকে এটাও শিখেছো যে ত্বরান্বিত করা মানে হচ্ছে বাড়িয়েও দিতে পারে, কমিয়েও দিতে পারে। ত্বরান্বিত করা মানে অনেকে শুধু মনে করে বাড়িয়ে দেওয়া, কিন্তু নয়। ত্বরান্বিত কিন্তু বাড়াতেও পারে, কমাতেও পারে। তো মনে রাখবা, প্রভাবক প্রভাবিত করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে মানে বাড়িয়েও দিতে পারে, কমিয়েও দিতে পারে। এটাও তোমরা পড়ছিলে সালোক সংশ্লেষণে। যে প্রভাবক বাইরে থেকে ক্রিয়া করে তাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক প্রভাবক, আর যে প্রভাবক ভিতর থেকে ক্রিয়া করে তাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে যে প্রভাবক বাইরে থেকে ক্রিয়া করে তাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক প্রভাবক, আর যে প্রভাবক ভিতর থেকে ক্রিয়া করে তাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তোমরা খুব ইজিলি একটা কথা মনে রাখবা যে এই প্রভাবক কিন্তু নর্মালি এমসিকিউতে আসে। যে এই প্রভাবক কিন্তু নর্মালি কিসে আসে? এই প্রভাবক কিন্তু নর্মালি হচ্ছে এমসিকিউতে আসে। তাহলে এমসিকিউতে যদি আসে, তাহলে যে দুইটা প্রভাবক খেয়াল করো, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এই দুইটাই কিন্তু আসলে তখন মনে রাখা লাগে না। যখন এমসিকিউতে আসে দুইটাই কেন মনে রাখা লাগে না? ধরো তুমি যদি বাহ্যিক মনে রাখো তাহলে অভ্যন্তরীণ কি হবে? যা তুমি জানো না তাই। তুমি যদি অভ্যন্তরীণ মনে রাখো তাহলে বাহ্যিক কি মনে হবে? তুমি যা জানো না তাই। তাহলে মনে রাখবো, আমরা যদি বাহ্যিক প্রভাবক পড়ি তাহলে অভ্যন্তরীণ প্রভাবক হবে হচ্ছে যা জানি না তাই। হ্যাঁ, যা জানি না তাই। তোমাদেরকে সালোক সংশ্লেষণের প্রভাবক মনে রাখার একটা টেকনিক শেখাইছিলাম, এবং তোমরা সালোক সংশ্লেষণ ক্লাস যারা করে আসছে একটু আগে সবাই কিন্তু জানো যে সালোক সংশ্লেষণ, এবং যারা এই ক্লাসটা করো নাই এখনো সালোক সংশ্লেষণের, তারা অবশ্যই এই টপিক পড়ার আগে অর্থাৎ শ্বসনের প্রভাবক পড়ার আগে সালোক সংশ্লেষণের প্রভাবকটা পড়ে তারপরে আসবে, না কিন্তু তুমি একটু বুঝতে পারবা না। যে সালোক সংশ্লেষণের প্রভাবক পড়ে আসবে তার কাছে শ্বসনের প্রভাবক দুধ ভাত লাগবে। প্রথমে এসে এটা পড়লে হবে না, আগে সালোক সংশ্লেষণের প্রভাবক পড়বা, তারপরে এখানে এসে শ্বসনের প্রভাবক পড়বা, অবশ্যই কিন্তু এটা শুনবা। তাহলে সালোক সংশ্লেষণের প্রভাবক আমরা একটা টেকনিক দিছিলাম, মনে আছে? যে সালোক সংশ্লেষণ যেমন পাতায় হয়, শ্বসনও কিন্তু পাতায় হয়। পাতা আমাদেরকে আঁকতে হয়, পাতা আমাদেরকে আঁকতে হয়। এ থেকে আমরা মনে রাখছিলাম আঁকা পাতা। কি পাতা? আঁকা পাতা। আর সালোক সংশ্লেষণের প্রভাবক মনে রাখার টেকনিক ছিল হচ্ছে আঁকা পাতা। এটা দেখে তুমি অবাক হয়ে গেছিলা, অবাক হয়ে গেছিলা, এতটাই অবাক হয়ে গেছিলা যে অবাকের ক হয়ে গেছিল খ। বাট শ্বসনে আরো আমি বলছিলাম দুইটা কমায় দিব, অর্থাৎ বাক বাদ। তাহলে শ্বসনের বাহ্যিক প্রভাবক মনে রাখার টেকনিক কি? আকা পাতা অ। একদম পানির মতো সহজ। তাহলে বলো, শ্বসনের বাহ্যিক প্রভাবক মনে রাখার টেকনিক কি? আকা পাতা অ। শ্বসনের বাহ্যিক প্রভাবক মনে রাখার টেকনিক কি? আকা পাতা অ। তারপর তো আতে কি? আতে হচ্ছে আলো। আতে কি? আলো। পরে তো কাতে কি? কাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পাতে কি? পাতে হচ্ছে পানি। তাতে কি? তাতে হচ্ছে তাপমাত্রা। এবং অতে কি? অতে হচ্ছে অক্সিজেন। তাহলে কত সহজ দেখো, তোমরা সবাই এটা মুখস্থ করো যে এটা আছে। বাট শ্বসনের বাহ্যিক প্রভাব মনে রাখার টেকনিক হচ্ছে আকা পাতা অ। আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা, অক্সিজেন। আর সালোক সংশ্লেষণ হলে কি হতো? আকা পাতা অবাক। বাতে খালি বাইরে থেকে প্রাপ্ত রাসায়নিক, আর খতে খনিজ, এটা অ্যাড হতো। শ্বসনে আরো সহজ, আকা পাতা অ, আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা আর অক্সিজেন। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ কি? তুমি যা জানো না তাই। তোমাদেরকে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাই। ধরো কথার কথা, পরীক্ষায় তোমার প্রশ্ন আসলো যে শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো কি, বলো শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? তুমি পড়ছো তো বাহ্যিক প্রভাবক। তাহলে এটা আরো মনে রাখা সহজ। আমি অপশন দিচ্ছি, বলো তো। আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, না এনজাইম? তুমি তো বুঝতে পারবে, অ্যান্সার হবে এনজাইম। কারণ কি? আকা পাতা অ, ওইটা হচ্ছে বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ কোনটা? বাকি যেটা আছে সেটা। তাহলে চলো তোমাদের একটু দেখাই দিই আমি প্রথম থেকে। তোমাদেরকে একটু প্রথম থেকে দেখিয়ে দিই। তাহলে দেখো, শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ। প্রভাবক দুই প্রকার, একটা বাহ্যিক প্রভাবক, দুই নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। আমরা সবাই জানি বাহ্যিক প্রভাবক মনে রাখার টেকনিক হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবক মনে রাখার টেকনিক কি ছিল? টেকনিক ছিল হচ্ছে আকা পাতা অবাক, তাই না? শ্বসনে মনে রাখার টেকনিক কি? আকা পাতা অ। দেখো আরো সহজ করে দিয়েছি। সালোক সংশ্লেষণে ছিল আকা পাতা অবাক, আর শ্বসনের বাহ্যিক প্রভাবক মনে রাখার টেকনিক হচ্ছে আকা পাতা অ। তাহলে আতে কি? আলো, কাতে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা আর অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব মনে রাখার টেকনিক ছিল আঁকা পাতা অবাক, শ্বসনের বাহ্যিক প্রভাব মনে রাখার টেকনিক হচ্ছে আঁকা পাতা অ। আলো দিয়ে খেয়াল করো, আলো। শ্বসন যেহেতু দিবারাত্রি 24 ঘন্টায় চলতে থাকে, এই জন্য এই প্রক্রিয়ায় আলোর প্রয়োজন কিন্তু মূলত পড়ে না। না পড়লেও
দিনের বেলায় আলোর উপস্থিতিতে পত্রণ্ড খোলা থাকে, ফলে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ পসিবল সহজ হয় তখন। এই জন্য কিন্তু শ্বসনের হার তখন কিছুটা বেড়ে যায়। তার মানে কি, নর্মালি শ্বসন দিন-রাত ২৪ ঘন্টা হয়। তো দিনের বেলায় কিন্তু আল্টিমেটলি আলো থাকে, আর রাতের বেলায় কি? রাতের বেলায় কিন্তু হচ্ছে আলো থাকে না। তার মানে কি, শ্বসনে যদি আলো না থাকে তাও শ্বসন হতে পারবে। তাহলে আলো না থাকলেও যদি হতে পারে, তাহলে আলো থাকলে কি হয়? আলো যখন থাকে তখন পত্রণ্ড খোলা থাকে, ফলে শ্বসনের হারটা কিছুটা বেড়ে যায়। তাহলে শ্বসনের ক্ষেত্রে আমরা আলোর সম্পর্কে কি মনে রাখবো? আলো না থাকলেও সমস্যা নাই, অন্ধকারেও হতে পারবে। বাট আলো থাকলে পত্রণ্ড খুলে যায়। পত্রণ্ড খুলে গেলে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বিনিময় সহজ হয়। ফলে শ্বসনের হারটাও কিন্তু কিছু বেড়ে যায়। আলোর পরে কি আছে দেখো? আলোর পরে আছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমরা সবাই মনে রাখবা, যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে শ্বসনের হার কিন্তু কমে যাবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে শ্বসনের হার কেন কমে যাবে? খেয়াল করো। দেখো, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে শ্বসনের হার কিছুটা কমে যায়। এর কারণ খুবই সহজ। তোমরা সবাই কিন্তু জানো যে আল্টিমেটলি শ্বসনে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। শ্বসনে কি নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না? যেহেতু শ্বসনে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, সেই কার্বন ডাই অক্সাইডটাই যদি বাতাসের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমার তো অত নির্গত করার উদ্ভিদের দরকার নাই। এজন্য তখন শ্বসন কিছুটা কমে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে শ্বসনের হার কি হয়? কমে যায়। এবার আসো পানি। মনে রাখবা, যদি পানি পরিমিত হয়, পরিমিত মানে কি? যতটুকু প্রয়োজন ততটুকুই। এই পরিমিত পানি হলে শ্বসনের হার স্বাভাবিক থাকবে। তাহলে পরিমিত পানি শ্বসনকে স্বাভাবিক রাখে। কিন্তু যদি অত্যন্ত কম পরিমাণে পানি হয় এবং অত্যন্ত বেশি পরিমাণে পানি হয়, তাহলে শ্বসন কিন্তু ব্যাহত হবে। খুব স্বাভাবিক। মনে রাখবা, পানি হচ্ছে কেমন? যদি পরিমিত পানি থাকে, মানে প্রয়োজন মতো পানি থাকে, তাহলে শ্বসনের হার স্বাভাবিক হবে। পানির পরিমাণ যদি অনেক কমে যায় তাহলেও খারাপ, পানির পরিমাণ যদি অনেক বেড়ে যায় তাহলেও খারাপ। এটাই জাস্ট বলতে চাইছি। তাপমাত্রা। মনে রাখবা, ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে শ্বসনের হার কমে যাবে। তাহলে তাপমাত্রাও কিন্তু শ্বসনের একটা গুরুত্বপূর্ণ বাহ্যিক প্রভাবক। ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি আসে, তাহলেও শ্বসনের হার কমে যাবে। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি যায়, তাহলেও কিন্তু শ্বসনের হার কমে যাবে। তাহলে শ্বসনের জন্য অপটিমাম টেম্পারেচার বা সবচেয়ে ভালো তাপমাত্রা, পরিমিত তাপমাত্রা কত? ২০ থেকে ৪৫। ক্লিয়ার আমার কথা? তাহলে আবার বলো, কি হয়? ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও শ্বসনের হার কমে যায়, ৪৫ এর উপরেও শ্বসনের হার কমে যায়। তাহলে সবচেয়ে ভালো কত? ২০ থেকে ৪৫। এটাই শ্বসনের অপটিমাম বা পরিমিত তাপমাত্রা। এরপরে কি আছে দেখো? এরপরে আছে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের অভাবে সবাত শ্বসন তো একদমই চলতে পারে না, তোমরা সবাই জানো। শ্বসন ২ প্রকার, একটা অবাত শ্বসন, একটা সবাত শ্বসন। যদি অক্সিজেনের অভাব হয়, তাহলে সবাত শ্বসন একদমই বন্ধ হয়ে যাবে, তখন অবাত শ্বসন চলতে থাকবে। এটা তোমাদের পড়িয়েছি, বলার আর কিছু নাই। তাহলে যখনই অক্সিজেনের অভাব হবে, তখন সবাত শ্বসন একদমই চলতে পারবে না, কারণ সবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের দ্বারাই কিন্তু জারিত হয়। জারিত হয়ে কি? কার্বন ডাই অক্সাইডের পানি উৎপন্ন করে। অভ্যন্তরীণ প্রভাবও কি, কি রয়েছে? প্রথম কথা আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে যদি তুমি এমসিকিউর জন্য আসে, তাহলে বাহ্যিক জানলে অভ্যন্তরীণ প্রভাবক জানার তোমার কোনো প্রয়োজন নাই। তারপরেও অভ্যন্তরীণ প্রভাবকগুলো তোমরা একটু হালকা পাতলা কিন্তু কি করতে হবে? হালকা পাতলা পড়তে হবে। কি, কি আছে? যেমন ধরো খাদ্যদ্রব্য আছে। এই খাদ্যদ্রব্য কিন্তু আমাদের শ্বসন প্রক্রিয়ায় কি হেল্প করে দেখো? খাদ্যদ্রব্য বলতে এখানে কি? যেটা শ্বসনে ব্যবহৃত হয় সেই খাদ্যদ্রব্য না? যে খাদ্য শ্বসনে ব্যবহৃত হয়, একে আমরা কি বস্তু বলি? শ্বসনিক বস্তু। তাহলে শ্বসনিক বস্তু ভেঙেই তো আল্টিমেটলি শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে, তাই না? তাহলে খাদ্যদ্রব্য এটা অভ্যন্তরীণ প্রভাবক, শ্বসনের জন্য গুরুত্বপূর্ণ না? যদি ওর ভিতরে খাদ্যদ্রব্য অর্থাৎ শ্বসনিক বস্তু থাকে, তাহলে ওর শ্বসনটা একটু ভালো হবে, খুবই স্বাভাবিক। এরপরে কি আছে দেখো? উৎসেচক। উৎসেচক মানে হচ্ছে এনজাইম। উৎসেচক যা, এনজাইমও তা। তাহলে উৎসেচক যা, এনজাইমও তা। এনজাইম কি শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে না? অবশ্যই সাহায্য করে। মনে রাখবা, যদি এনজাইম কমে যায়, শ্বসনের হারও কমে যাবে। তাহলে এনজাইমের ঘাটতি হলে শ্বসনের হার কমে যাবে। এনজাইমের ঘাটতি না হলে, এনজাইমের মানে পরিমাণটা স্বাভাবিক থাকলে শ্বসনও স্বাভাবিক হবে। তাহলে কি, কি বললাম বলো? শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক প্রথমটা হচ্ছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য এখানে কি হিসেবে ব্যবহৃত হয়? শ্বসনিক বস্তু হিসেবে। তাহলে শ্বসনিক বস্তু যদি থাকে, তাহলে সেটা ভেঙেই তো আসলে শক্তি, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। স্বাভাবিক না? এনজাইম যদি কম থাকে, শ্বসনও কম হবে। এনজাইম যদি স্বাভাবিক থাকে, শ্বসনও কিন্তু স্বাভাবিক হবে। এনজাইমের অপর নাম কি? উৎসেচক। এরপরে কি আছে? এবারে আছে কোষের বয়স। মনে রাখবা, কোষের বয়স সবচেয়ে শ্বসন বেশি হয় কোথায়? অল্প বয়স্ক কোষে। কেন? কারণ অল্প বয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে, ফলে শ্বসনের হার বেশি হয়। একটা কথা মনে রাখবা, যে কোনো কিছু বুড়া বয়সে তো ভালো হবে না। সো অল্প বয়স্ক যে পাতাটা রয়েছে, হ্যাঁ, তো অল্প বয়স্ক যে কোষটা আছে, ওই অল্প বয়স্ক কোষে প্রোটোপ্লাজমও বেশি থাকে। প্রোটোপ্লাজম আমাদেরকে সজীব রাখে না? তাহলে আমরা যখন অল্প বয়স আছে আমাদের, তখন আমরা সজীব না, কারণ আমাদের প্রোটোপ্লাজম বেশি না।
যত বয়স বেড়ে যাবে আস্তে, আস্তে প্রোটোপ্লাজম কোষ থেকে কমে যাবে। তো তখন কি হবে? শ্বসনের হারটাও কমে যাবে। তাহলে লাইনটা কি বলছে খেয়াল করো। শ্বসন সবচেয়ে বেশি হয় অল্প বয়স্ক কোষে। কারণ অল্প বয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে। ফলে শ্বসনের পরিমাণও কিন্তু বেশি হয়। এগুলো একদম পানির মতো সহজ, খালি একবার রিডিং পড়বা। এরপরে কি ধরো অজৈব লবণ, অজৈব লবণ, হ্যাঁ? অজৈব লবণ। মনে রাখবা বিভিন্ন রাসায়নিক বস্তু যখন দ্রবীভূত হয়, এই দ্রবীভূত করতে গেলে কিন্তু এনজাইমের কার্যকারিতা প্রকাশে পানির প্রয়োজন হয়। ও এটা তো পানি, কোষ মধ্যস্থ পানি। এটা আমরা পানিতে গেলাম, স্বাভাবিক। অজৈব লবণ কি? কোন কোন লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করলেও কোষের সুস্থ স্বাভাবিক কাজের জন্য আমাদের অজৈব লবণ প্রয়োজন। মানে কি বলতে চাইছে? অজৈব লবণ হচ্ছে কিছু, কিছু লবণ আছে যারা শ্বসনকে বাধাগ্রস্ত করে। বাট ম্যাক্সিমাম ভালো কাজের জন্য শ্বসনের জন্য অজৈব লবণ প্রয়োজন। এরপরে কি বললাম? কোষ মধ্যস্থ পানি। আমরা যে রাসায়নিক বস্তুকে যদি দ্রবীভূত করতে চাই, দ্রবীভূত করতে গেলে কি লাগবে? পানি লাগবে না? তাহলে বলো তো কোষের ভিতরে যে পানি থাকে, সেই পানি শ্বসনের জন্য উপকারী না ক্ষতিকর? অবশ্যই উপকারী। ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবা, পানি শ্বসনের বাহ্যিক প্রভাবক। দেখো, পানি শ্বসনের বাহ্যিক প্রভাবক, কিন্তু কোষের ভিতরে থাকা পানি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক। এটা ভুল করা যাবে না। তাহলে পানি শ্বসনের বাহ্যিক প্রভাবক, বাট শ্বসনের কোষের মধ্যে যে পানিটা থাকে, কোষের মধ্যে যে পানি, কোষ মধ্যস্থ পানি, নামের মধ্যেই আছে মধ্যস্থ, তাহলে সেটা অভ্যন্তরীণ প্রভাবক। ঠিক আছে? তাহলে সেটা কি প্রভাবক? তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, হ্যাঁ? আচ্ছা, শ্বসনের গুরুত্ব পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে। যেমন ধরো কথার কথা, যদি কখনো দেখো সালোক সংশ্লেষণের থেকে প্রশ্ন আসছে, ঘ নাম্বার দিয়ে দেয় সালোক সংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো। শ্বসনের গুরুত্ব যদি পরীক্ষায় আসে, তাহলে কিন্তু সবাই বানায়, বানায় লেখে। যেকোনো কিছু গুরুত্ব আসলে বানায়, বানায় লেখে। যে উদ্দীপকের মাধ্যমে আমরা এটা জানতে পারি, আমরা এটা বানায়, বানায় লাস্টে কি লেখে? শ্বসনের গুরুত্ব অপরিসীম। এভাবে লেখা যাবে না। শ্বসনের গুরুত্ব লিখবা, সালোক সংশ্লেষণের গুরুত্ব লিখবা, যেকোনো কিছুর গুরুত্ব লিখবা হেডলাইন আকারে। হেডলাইন দ্বারা একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। শ্বসনের গুরুত্ব মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে সখা বাসিবে ভালো। ধরো তোমার যে সখা, তোমার সখা তোমাকে কি করবে? সখা তোমাকে ভালোবাসবে না? তাহলে সখা বাসিবে ভালো। সখা বাসিবে ভালো। স দিয়ে কি? শক্তি সরবরাহ। খ দিয়ে কি? খাদ্য প্রস্তুত। খা দিয়ে খাদ্য প্রস্তুত। তাহলে সখার সতে শক্তি সরবরাহ, খাতে খাদ্য প্রস্তুত। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিবা, হ্যাঁ আমি সরে গেছি এই কারণে। তাহলে সতে শক্তি সরবরাহ, সখার খাতে খাদ্য প্রস্তুত। বাতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করতে শ্বসনের গুরুত্ব রয়েছে। শীতে শিল্পক্ষেত্রে এটার ব্যবহার হয়। শিল্পক্ষেত্রে বলতে কি? যে অ্যালকোহল তৈরিতে, বিভিন্ন জিনিস তৈরিতে এটা ব্যবহার করা হয় না, ল্যাকটিক অ্যাসিড তৈরিতে। আর বেতে কি? বেকারি ও দুগ্ধজাত শিল্পে। তাহলে মনে রাখবো আমরা শ্বসনের গুরুত্ব মনে রাখার শ্বসনের গুরুত্ব মনে রাখার টেকনিক হচ্ছে সখা বাসিবে ভালো। সতে শক্তি সরবরাহ, খাতে খাদ্য, খাতে কি বলো? খাদ্য প্রস্তুতকরণে। বাতে হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষায়। আর বেতে হচ্ছে, শীতে হচ্ছে শিল্পক্ষেত্রে। আর বেতে হচ্ছে বেকারি ও দুগ্ধজাত শিল্পে। তোমরা কি গুরুত্ব যদি আসে এই হেডলাইনগুলো লিখবা, এর মধ্যে ভিতরে কিছু কথাবার্তা লিখে দিবা। স্যাররা কিন্তু ভিতরে লেখা পড়ার অত টাইম নাই। যে স্টুডেন্ট দেখবে বানায়, বানায় লিখছে, আর যে দেখবে হেডলাইন আকারে লিখছে, তোমাকে কিন্তু বেশি মার্ক দিয়ে দিবে। তাইলে শ্বসনের গুরুত্ব মনে রাখার টেকনিক কি? সখা বাসিবে ভালো। সো আমি সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে তোমরা কিন্তু সহজে এটা মনে রাখতে পারবা। বইয়ে কিন্তু এটা নাই। এটা একটা টেকনিক তোমাদেরকে আমি এড করে দিলাম। তাহলে আশা করতেছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে শ্বসনের যে গুরুত্ব রয়েছে, শ্বসন সম্পর্কে যা, যা রয়েছে, শ্বসন যে ২ প্রকার, সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসনের ৪ টা ধাপ কি, কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। অবাত শ্বসনের মধ্যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তোমরা সবই কিন্তু, তারপরে যা, যা আছে শ্বসনের গুরুত্ব, শ্বসনের প্রভাবক, সবই তোমরা আজকে শিখতে পেরেছো। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।